পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা আজ নতুন কোনো বিষয় নয় বন্ধুরা, কিন্তু এবার এমন কিছু ঘটেছে যা পুরো দেশের নজর কেড়ে নিয়েছে। কলকাতার একটি মর্মান্তিক ঘটনায় সুপ্রিম কোর্টের সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো। আর এই বিষয়টি শুধুমাত্র অপরাধমূলক ঘটনা নয়, এটা আমাদের সিস্টেম তার যে গভীর ব্যর্থতা তার উদাহরণ। আসুন আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে এই ব্যর্থতা প্রকাশ্যে এসেছে, কী ধরনের প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এবং কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন ট্রেনি ডাক্তারের ধর্ষণ এবং নির্মম হত্যার ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু এই ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের প্রতিক্রিয়া, বিশেষত পুলিশের নিষ্ক্রিয়তা এবং প্রশাসনের অযোগ্যতা আমাদের সিস্টেমের গভীরে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকেই উন্মোচিত করেছে। এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থায় কতটা গাফিলতি রয়েছে। এমনকি যেখানে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেখানে প্রশাসনের পক্ষ থেকে দেরি এবং অবহেলা করা হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার পরে যখন সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়তে শুরু করেছে, ঠিক তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। আদালত সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশকে তিরস্কার পর্যন্ত করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার বেঞ্চ একাধিক গুরুতর প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্ন, যেমন ধরুন, ডাক্তার হত্যার ঘটনাটা আত্মহত্যা হিসাবে কেন দেখানোর চেষ্টা করা হয়েছিল প্রথমে? পুলিশ কি সত্যিই এতটা অযোগ্য, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? দ্বিতীয় প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে যে কেন FIR দায়ের করতে 15 ঘন্টা সময় লেগে গেল? এই দীর্ঘ সময়কাল এটা কি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছিল? 3 নম্বর প্রশ্ন যেটা করেছে, যখন ঘটনাটি হাসপাতালের ভিতরেই ঘটেছে তখন মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কেন FIR দায়ের করেননি? আর চতুর্থ প্রশ্ন, কেন মেয়েটির বাবা মাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হলো তাদের মেয়ের মৃতদেহ দেখার জন্য? কেন তাদেরকে সঠিক তথ্য জানানো হয়নি? এই সমস্ত প্রশ্নগুলির কোনো সঠিক উত্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি, যা প্রশাসনিক অক্ষমতা এবং দায়িত্ব জ্ঞানহীনতাকে স্পষ্ট করে দেয়। সুপ্রিম কোর্টের প্রশ্নগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন ছিল। কেন অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে বাংলার পুলিশ লুকোচুরি খেলায় মেতে উঠেছে? হাজার হাজার মানুষ কিভাবে হাসপাতালের ভিতরে প্রবেশ করে ভাঙচুর করলো, আর পুলিশ তখন কি করছে? এইসব প্রশ্নগুলোই সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছিল এবং দেখিয়েছে যে আমাদের সিস্টেম কতটা দুর্বল। পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের উদাসীনতা এবং পুলিশের নিষ্ক্রিয়তা শুধুমাত্র জনগণের নিরাপত্তার ক্ষেত্রে নয়, বরং সিস্টেমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসে যে কত বড় আঘাত এনেছে সেটাই সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে। সুপ্রিম কোর্ট এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে 3টি গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছে, যার মধ্যে প্রথম নির্দেশ, লেডি ডাক্তারের ধর্ষণ এবং হত্যার মামলার তদন্ত CBI দ্বারা পরিচালিত হবে এবং তাদেরকে তদন্ত রিপোর্ট আগামীকাল 22শে আগস্টের মধ্যে আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এর মাধ্যমে আদালত নিশ্চিত করতে চেয়েছে যে তদন্ত যেন প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। দ্বিতীয় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া হামলার তদন্ত রিপোর্টও কলকাতা পুলিশকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এই নির্দেশের মাধ্যমে আদালত পুলিশ প্রশাসনের কর্মদক্ষতা সেটাকে যাচাই করতে চেয়েছে বলে মনে করা হচ্ছে। তৃতীয় নির্দেশ যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে যে আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফদের কলকাতা পুলিশের উপরে যেহেতু আস্থা নেই, তাই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কলেজের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী CISF এর হাতে ন্যস্ত থাকবে। এটা স্পষ্ট যে বর্তমান পরিস্থিতিতে কলকাতা পুলিশ নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন চলুন সুপ্রিম কোর্টের গঠন করা জাতীয় টাস্ক ফোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এই টাস্ক ফোর্স গঠনের প্রধান উদ্দেশ্য হলো ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালগুলিতে তাদের কাজ করার পরিবেশকে উন্নত করা। এই টাস্ক ফোর্সে রয়েছে ভারতের ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি সহ বেশ কয়েকজন চিকিৎসক বিশেষজ্ঞ। টাস্ক ফোর্সের প্রধান কার্যাবলী হবে ডাক্তারদের নিরাপত্তা। হাসপাতালগুলিতে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে এই টাস্ক ফোর্স। কাজের পরিবেশে উন্নয়ন, অর্থাৎ কিনা ডাক্তারদের কাজের পরিবেশকে উন্নত করার জন্য এবং তাদের দীর্ঘ শিফটের পরে যে বিশ্রামের প্রয়োজন তার সুযোগ করার বিষয়ে পরামর্শ দেবে এই টাস্ক ফোর্স। তদন্ত এবং রিপোর্টের বিষয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে এই টাস্ক ফোর্সকে করণীয় হিসাবে। টাস্ক ফোর্সকে 3 সপ্তাহের মধ্যে একটা প্রাথমিক রিপোর্ট এবং 2 মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে, যেখানে
দেশের সব হাসপাতালের পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। এই টাস্ক ফোর্সের কাজ শুধুমাত্র ঘটনার তদন্ত করা নয়, বরং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের একটা রূপরেখা তৈরি করা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপগুলি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ সৃষ্টি করেছে তা কিন্তু নয় বন্ধুরা, সাধারণ মানুষের মধ্যেও এক নতুন আশার সৃষ্টি করেছে। এর ফলে মানুষের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। তবে এটি আরও একবার স্পষ্ট যে আমাদের সিস্টেম কতটা ত্রুটিপূর্ণ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলির কতটা উন্নতির প্রয়োজন আছে এখনও। এই জাতীয় টাস্কফোর্সের কার্যক্রম থেকে আমরা আশাবাদী হতে পারি যে ভবিষ্যতে ডাক্তারদের যে নিরাপত্তা এবং কাজের পরিবেশ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসবে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা এবং কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তা আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর যে বিপর্যয় ডেকে এনেছে তা সহজে ভোলার নয়। যখন ডাক্তারদের মতো আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভদের নিরাপত্তায় সুরক্ষিত রাখা সম্ভব হয় না, তখন আমাদের সিস্টেমের উপর বিশ্বাস রাখা কতটা কঠিন এ ভাবার সময় এসেছে। আমাদের এখন সজাগ হতে হবে, প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্বলতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং এমন একটি সমাজ গড়তে হবে যেখানে মানুষের নিরাপত্তা সর্বাগ্রে থাকবে, সর্বপ্রথমে থাকবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের এই ব্যর্থতা এবং সুপ্রিম কোর্টের কঠোর অবস্থানের বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন সিস্টেমের এই ত্রুটিগুলির মূলে পরিবর্তন আনা উচিত? মন্তব্য করুন নিচে কমেন্ট বক্সে। এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে। সুমন্ত আনপ্লাগ চ্যানেলে আপনাদের সমর্থন আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আমাদের সঙ্গে থাকুন, আমরা সত্য উদ্ঘাটনের পথে চলব আপনাদের জন্য।